সংবাদ দুপুরের এই বিরতিহীন আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে থাকছি জাহিদুল বাশার এবং সাথে আছে আমি মাহফুজা মমিতা। আর জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষে নিহত 1, গুলিবিদ্ধ 5 জন। নিরাপত্তা শঙ্কার মধ্যেই চলছে তৃতীয় ধাপের প্রচার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ। বুধবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা। 2-1 দিনের মধ্যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আইন পর্যালোচনা চলছে। পাঁচ দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বন্ধ সব যান্ত্রিক যানবাহন, ভোগান্তিতে যাত্রীরা। এবং পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। মুস্তাফিজ নেই, শহীদুলের অভিষেক। সংবাদ দুপুরে আপনারা শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাব পুরো খবরে। মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আব্দুল হক নামের নৌকার এক সমর্থককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। তাকে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। রোববার রাতে সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দিত এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছে। নিহত আব্দুল হকের পরিবারের অভিযোগ, আনারস প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মামুন এবং তার স্ত্রী জেসমিনের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা চালানো হয়। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় আব্দুল হককে। হামলায় গুলিবিদ্ধ 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আজ সকালেও চরকিয়া ইউনিয়নে বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমার ভাই খালি কইছে আমার বাসা, আমার মায় বুড়া মানুষ, মায়ের ল্যাংড়া মানুষ, কিছু করতে পারে নাই। আমার মায়ের চিৎকার পারছে, ভাইয়ের চিৎকার পারছে, কেউ আগ্রহ নাই। গতকালকে যখন জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি মহোদয় তাদেরকে বহিষ্কার আদেশ কার্যকরী করেন, ওই থেকে তারা বেপরোয়া হয়ে আমার লোকজনের উপর হামলা চালাচ্ছে, মারপিট করছে এবং অস্ত্র গোলাবারুদ এবং গুলিবর্ষণ করছে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের মন জয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে সৎ, যোগ্য এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার 14টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। ভোটারদের সমর্থন পেতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। তবে যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। জনগণের যে একটা বাঁধ ভাঙা জোয়ার, আর আজকের এই ভোটসার প্রমাণ করে যে আমার জোয়ারটা কতটুকু আপনার বাস্তবমুখী সেটা চিত্র এখানে দেখতে পাচ্ছেন। প্রশাসন এইভাবে যাতে সুন্দরভাবে মাঠে কাজ করার সুযোগ দেন, যাতে জনগণের কাছে যেতে পারি। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জের 20টি ইউনিয়নে চলছে ব্যাপক প্রচারণা। হামলা, পাল্টাপাল্টি হুমকি আর অভিযোগের মধ্যেই ব্যস্ত সময় কাটছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। তবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। ভোট অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা পর্যন্ত আমরা তৎপর থাকবো। আমাদের সার্বিক যে আমাদের পেশাদারিত্ব রয়েছে, আমরা সেটা দিয়ে আমরা চেষ্টা করবো যাতে কোনো অবস্থাতেই কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে। নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের শঙ্কা থাকলেও সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত সার্বিক অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। আমরা আশা করি আগামী 28 নভেম্বরের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। ব্যস্ত সময় কাটছে মানিকগঞ্জ সদর উপজেলার 10 ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। এলাকার উন্নয়নে সবাই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তারা আমার সঙ্গে আছে, তারা আমাকে চাইছে, আমি তাদের জন্য আরো বেশি বেশি কাজ করব। জনগণের মাঝে আমি থাম, আমি কাজ কাম করুম, রাস্তাঘাট উন্নয়ন করুম। এবার রংপুরের কাউনিয়া ও বদরগঞ্জ উপজেলার 13 ইউনিয়নে ভোট হবে। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। নির্বাচনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিএনপির এই সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। দলীয় নেত্রীর বিদেশে চিকিৎসা করানোটা খুবই জরুরি হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, তিনি আমাদের মা। বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে মায়ের মতো শ্রদ্ধা করে। কাজেই তার জন্য যে কোনো দায়িত্ব নিতে আমরা রাজি আছি। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। আমাদের সামনে একটাই পথ, আন্দোলন আন্দোলন আন্দোলন। আন্দোলনকে আরো তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে। আন্দোলন করেই আমাদের দেশ অনেক দিকে মুক্ত করব। সমাবেশ থেকে একই দাবিতে আগামী বুধবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আগামী 24 তারিখে সকল জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে। এই হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম। ইনশাআল্লাহ আমরা মনে করি যদি তারপরেও দেশের দিকে মুক্তি না দেওয়া হয়, আরো কঠোর কঠোর কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির গণ আন্দোলনের হুমকি নিজেদের পদ পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ রাজপথের সংগঠন, আন্দোলনে ভয় পায় না, আন্দোলন সংগ্রাম করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও জানান ওবায়দুল কাদের। বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলনে ব্যর্থ বিএনপি আবার গণ আন্দোলনের হুমকি দিচ্ছে। তাদের এসব হুমকি ধমকি নিজেদের পদ পদবি টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালো করেই জানেন। নাটোরে বিএনপির গণ অনশন কর্মসূচিতে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ এবং সাংবাদিক সহ 20 জন আহত হয়েছে। সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হতে থাকে। এ সময় তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বললে তারা আকস্মিক পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ এবং পরে কয়েক রাউন্ড টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়ে। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক বাপ্পি লাহিড়ী, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান সহ অন্তত 20 জন আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে খুলনায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 2 সাংবাদিক আহত হয়েছে। দু একদিনের মধ্যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন পর্যালোচনা করছে বলেও জানান তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী। এর আগে গেল সেপ্টেম্বর মাসে মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান। পরে 19 নভেম্বর মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলার আসামি আসলাম শিকদারকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বিচারিক দায়িত্ব থেকে সদ্য প্রত্যাহার হওয়া মোসাম্মদ কামরুন নাহারকে আপিল বিভাগে এসেছিলেন। সকাল 9টা 40 আপিল বিভাগে হাজির হন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 5 বিচারপতির বেঞ্চে তাদের বিষয়ে রুদ্ধতার শুনানি হয়েছে। বেলা 11টায় শুনানি শেষ হয়। বিচারক কামরুন নাহার আপিল বিভাগে ক্ষমা প্রার্থনা করেছেন কিনা অ্যাটর্নি জেনারেল AM আমির উদ্দিন জানান, যেহেতু তিনি আপিল বিভাগের শুনানিতে যুক্ত ছিলেন না, ফলে ক্ষমা চেয়েছেন কিনা তিনি জানেন না। বনানীর এন্ট্রি হোটেলে ধর্ষণ মামলা বিতর্কিত পর্যবেক্ষণ দিয়ে আলোচনায় এসে প্রত্যাহার হন বিচারক মোসাম্মদ কামরুন নাহার। আমরা এ নিয়ে আরো জানবো। উচ্চ আদালত এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভী। তানভী, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন রুদ্ধতার এই শুনানিতে সেটি জানা গেছে কিনা এবং ক্ষমা প্রার্থনার বিষয়টিও এসছে, তিনি কি ক্ষমা প্রার্থনা করেছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে?
আজকে সকাল 9:45টায় বিচারক কামরুন নাহার তিনি আপিল বিভাগে এসেছিলেন এবং সাধারণত আপিল বিভাগে যে জুমের আইডিতে শুনানিটি আমরা যুক্ত হই, প্রতিদিনই আমরা যে শুনানিতে যুক্ত হই, আজকে সেই শুনানি থেকে সেই আইডিতে আসলে হয়নি এবং কারোই আসলে আদালতে আপিল বিভাগের আজকে ভার্চুয়াল শুনানিতে কেউই যুক্ত ছিলেন না। সাংবাদিক বা অন্যান্য সাধারণ যারা আইনজীবী তারা শুধুমাত্র বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা ওই এবং এই মামলার সংশ্লিষ্ট যারা তারাই যুক্ত হয়েছেন এবং অন্য আরেকটি জুমের আইডিতে এই মামলার শুনানিটি হয়েছে। অর্থাৎ অনেকটা ক্যামেরা ট্রায়ালের মতোই মামলাটি হয়েছে, কারণ যে আপিল কক্ষে যখন বিচারক উপস্থিত হন তখন যে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার তাকেও সেই আদালত থেকে বের হয়ে যেতে দেখা যায় এবং তিনি শুধুমাত্র ওই বিচারক এবং সাইফুর রহমান যিনি স্পেশাল অফিসার তিনি ওই সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তিনিও আসলে কক্ষ থেকে আপিল বিভাগ থেকে বের হয়ে আসেন। অর্থাৎ মোটামুটি ক্যামেরা ট্রায়ালেই এই শুনানিটি হয়েছে এবং তিনি ক্ষমা চেয়েছেন কিনা, সাধারণত আমরা যেটি দেখে থাকি যে বিচারিক আদালতের কোনো বিচারককে যখন আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ তলব করেন সেক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট ওই ঘটনার জন্য তারা নিঃশর্ত ক্ষমা প্রকাশ করে থাকেন এবং এই মামলাতে তিনি ক্ষমা চেয়েছেন কিনা এই বিষয়টি আসলে যেহেতু ক্যামেরা ট্রায়াল হয়েছে এবং কেউই আসলে এই বিষয়ে কথা বলতে চাননি, ফলে সেটি আসলে জানা যাচ্ছে না। কিন্তু সাধারণত আপিল বিভাগ বা হাইকোর্টে বিচারকরা আসলে তারা সংশ্লিষ্ট ঘটনার জন্য আদালতের কাছে ক্ষমা প্রকাশ করে থাকেন এবং অ্যাটর্নি জেনারেলের সাথে আজকে কথা বলেছিলাম, তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কোনো কিছু জানাবেন না বলে, কথা বলবেন না বলে তিনি বলেছেন, কারণ এই মামলাটি তাকে আজকে যখন আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরের ছিল এবং আনুষ্ঠানিকভাবে তাকে যেহেতু কিছু জানানো হয়নি এবং ওই যে জুমের যে নতুন আইডিতে আজকে যে ভার্চুয়ালি যে যুক্ত হওয়ার বিষয়টি সেইখানেও তিনি ওই আদালতে আপিল বিভাগের ওই শুনানিতে তিনি যুক্ত ছিলেন না, ফলে এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং গণমাধ্যমের সাথে কথা বলবেন না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে মামলাটি রয়েছে ধর্ষণের মামলাটি, এই যে আসলাম শিকদারকে জামিনদার বিষয়ে তিনি ব্যাখ্যা দিতে এসেছেন, কিন্তু মূলত তিনি আলোচিত হয়েছিলেন পর্যবেক্ষণ দেওয়ার ফলে, সেই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আসলে ক্যামেরা স্পষ্ট হয়েছে কিনা শুনানিতে কি হয়েছে, বিচারকরা আপিল বিভাগের বিচারপতিরা কি তাদেরকে প্রশ্ন করেছেন, তিনি কি উত্তর দিয়েছেন, সে কোনো বিষয়ই কিন্তু আসলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সেভাবে কিছুই জানানো হয়নি। এবং এখানে যেটি ছিল যে ধর্ষণ মামলাটি ছিল, এই মামলাটি করোনার আগে গত মার্চ মাসে, মার্চের 2রা মার্চ এই মামলার জন্য তিনি যেহেতু চেম্বার জজ আদালতে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও আসামি আসলাম শিকদারকে জামিন দিয়েছিলেন, সেই সময় আদালত তাকে তলব করেছিলেন এবং পরবর্তীতে 26শে মার্চ করোনার লকডাউনের কারণে সারা দেশের সব অফিস আদালত বন্ধ হয়ে যায় এবং এই মামলাটি আসলে এই বিচারক আসলে আবারও তিনি বনানী রেন্ট্রি মামলায় যে পর্যবেক্ষণ দিয়েছেন সেই প্রেক্ষিতে তিনি আলোচনায় আসেন এবং এরই প্রেক্ষিতে দেখা যায় যে এই বনানী রেন্ট্রি মামলার রায়ের পরপরই আমরা সপ্তাহখানেক পরই আমরা আসলে দেখি সেই আগের স্থগিতাদেশের মামলাটি আবারও কার্যতালিকায় আসে। আমি আসলে যেটি জানতে চাচ্ছি, যখন একজন বিচারককে প্রত্যাহার করে মন্ত্রণালয় সংযুক্ত করা হলো, নিশ্চয়ই সেখানে একটি আদেশ জারি হয়েছে বা একটি ডকুমেন্ট তৈরি হয়েছে, সেখানে আসলে কি কারণ দেখানো হয়েছে সেইটি বিষয়ে আপনার কোনো তথ্য আছে কিনা? আপিল বিভাগ কি আদেশ দিয়েছে বা আপিল বিভাগের সাথে আজকে সেই বিচারকের কি কথোপকথন হয়েছে কোনো কিছুই কিন্তু আমরা জানিনি এবং যে লিখিত আদেশটি বের হবে এর আগেও যেদিন কার্যতালিকা এসেছিল সেদিনও একটি অর্ডার পাস হয়েছিল, বাট কি আদেশ রয়েছে সেই আদেশটি কিন্তু আমরা কেউই জানতে পাইনি। যখন লিখিত আদেশটি প্রকাশ হবে তখন এটি জানা যাবে বলে সেদিনই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি ছিলেন বিশ্বজিৎ দেবনাথ তাকে বলেছিলেন যে আপিল বিভাগের আদেশটি যখন লিখিত আকারে বের হবে তখনই তারা আসলে জানতে পারবেন যে এই মামলায় বিচারক কামরুন নাহারের অবস্থান কি ছিল এবং এই মামলায় তিনি যে ব্যবস্থা প্রধান বিচারপতি তার বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে সব বিষয়টি আসলে ক্লিয়ার হবে যে সেই তাকে জামিন দেওয়ার বিষয়ে আদালত তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বা আদৌ আসলে তিনি ঘটনাটি কোন প্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছিল এবং তাকে কেন জামিন দিয়েছিলেন। জান্নাতুল ফেরদৌস তানভী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুলিশের হয়রানি বন্ধ সহ 5 দফা দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ভোর থেকে শুরু হয় এই ধর্মঘট। আর হঠাৎ এই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দূরের গন্তব্যের যাত্রীরা। সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি।
পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের করা মামলা প্রত্যাহার, ছাতক পৌরসভার নামে ট্রাক প্রতি 450 টাকা চাঁদা আদায় বন্ধ সহ 5 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর থেকে পুর বিভাগে শুরু হয় পরিবহন ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘটের কারণে বন্ধ থাকে সব ধরনের পরিবহন। রাস্তায় দেখা যায়নি সিটি কর্পোরেশন পরিচালিত গণপরিবহন নগর এক্সপ্রেসও। দাবি আদায় না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকাগুলি নেওয়া হচ্ছে। তারা বলছেন যে প্রশাসনকে তো আমরা আলটিমেটাম দিয়েছিলাম, যেহেতু প্রশাসন তাদের দাবি এতদিন মেনে নেননি, সেজন্যই মূলত তাদের আজকের এই কঠোর কর্মসূচি। দ্রুততম সময়ে যদি প্রশাসন দাবিগুলো মেনে না নেয়, পদক্ষেপ না নেয়, তাহলে তারা আরো কঠোরতম আন্দোলনে যেতে পারে বলে কিন্তু হুঁশিয়ারি প্রদান করেছেন। আরেকটি বিষয়, যারা এই হঠাৎ করে মানুষজনকে জিম্মি করলেন, 2-1 নামে মামলা রয়েছে বা তাদের কিছু জনের সমস্যার কারণে পুরো জনগোষ্ঠীকে যদি জিম্মি করা হয়, তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া দরকার। প্রশাসন থেকে সেই জায়গায় কোনো কিছু করা হচ্ছে কিনা? এখন পর্যন্ত প্রশাসন থেকে আমরা সেই ধরনের কোনো উদ্যোগই দেখতে পাইনি। এর আগেও কিন্তু এই দাবিগুলো দিয়ে কয়েক দফা ধর্মঘট হয়েছিল। তো এই যে ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করা, তার বিপরীতে প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ কিংবা জনগণের পক্ষে প্রশাসনের কোনো উদ্যোগ কিন্তু পরিলক্ষিত হয় না। এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। যেখানটায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের বাস চলাচল করছে না, সেখানটায় ব্যক্তি মালিকানা বা বেসরকারি মালিকানা কিংবা এই শ্রমিক ইউনিয়ন ফেডারেশন দ্বারা পরিচালিত বাসগুলো তো চলছে না। সেখানে বলাই যায় যে প্রশাসন একটা নির্বিকার ভূমিকা এখানে পালন করছে। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাধব কর্মকার। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় হাফ ভাড়ার দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল 11টায় মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদের মোড়ে, মোহাম্মদপুর সরকারি কলেজ, শ্যামলী আইডিয়াল কলেজ সহ আশেপাশের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় রাস্তা অবরোধ করে প্রজাপতি পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ বাস মালিকদের। তবে অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়ি চলাচলে কোনো বাধা দেয়নি শিক্ষার্থীরা। অঘোষিত এই কর্মসূচির কারণে আসাদ গেট এবং 7 মসজিদ রোডে তীব্র যানজট সৃষ্টি হয়। এর আগে রোববার বাসে হাফ ভাড়া দিতে যাওয়ায় বদরুন্নেসা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে বাস চালক এবং তার সহকারীকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির 5তলা ভবনের নিচতলায় রান্নার ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। সকাল 7:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। শিশুসহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে শিশু উরফের শরীরের 67%, বাবার সুধাংশুর শরীরের 25% এবং মা প্রিয়ঙ্কার শরীরের 72% এবং তাদের নানির শরীরের 35% ফ্লেম বার্ন ও ইনহেলেশন ইনজুরি হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তিন দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকা এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। এই সফরে ঢাকা মালে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন তিনি। সকাল 9:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আগামীকাল রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করবেন তিনি। এছাড়াও পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, স্বাস্থ্য এবং শিক্ষামন্ত্রীর সাথেও তার বৈঠক করার কথা রয়েছে। এর আগে চলতি বছর 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো জানাবো। সরকারের তুলনায় বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যয় 13 গুণ বেশি, গবেষণার তথ্য। বগুড়ার গাবতলীতে নৈশ প্রহরীর হাত পা বেঁধে 3 মার্কেটের গেটের তালা কেটে 9টি দোকানে ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে চক্রে 15 জনের মতো সদস্য আছে। তারা একটি ট্রাক নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে ডাকাতি করে, পরে গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে। ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র এবং তালা ও গ্রিল কাটার বিভিন্ন যন্ত্র তারা ট্রাকের সামনের কেবিনে চালকের আসনের নিচে লুকায়িতভাবে পরিবহন করে থাকে।
প্রাথমিক তদন্তে সংঘবদ্ধ এই দলটি বগুড়া, সিরাজগঞ্জ সহ ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাসমূহে নিয়মিতভাবে ডাকাতি করে থাকে বলে তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাও রয়েছে। তারা নিজেদেরকে বিভিন্নভাবে লুকায় রাখতে সক্ষম হয়েছে, বিভিন্নভাবে আগে তারা গ্রেফতারও হয়েছে, পরবর্তীতে জামিনে বের হয়ে এসেছে, পুনরায় তারা এই ডাকাতি কাজে নিজেকে নিয়োজিত করেছে। পাশাপাশি তারা অন্যান্য পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে, কেউ অটো চালক, কেউ বাসের হেল্পার, এই ধরনের, কেউ গার্মেন্টস, এখানে একজন আছে গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন পেশায় কিন্তু তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে। টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকির কারণের বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের সময় পিছিয়েছে। প্রদীপের আইনজীবীরা সময় চাওয়ায় আগামী 6 ডিসেম্বর শুনানির দিন ঠিক করেছে আদালত। একই দিনে ওসি প্রদীপের জামিন শুনানিও হবে। সকালে চট্টগ্রাম বিভাগের স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এই আদেশ দিয়েছেন। এর আগে সকাল 11টার দিকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয় প্রদীপ কুমার দাসকে। 2020 সালের 23 আগস্ট প্রদীপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে 3,95,05,635 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং এর অভিযোগ এনে মামলাটি দায়ের করে দুদক। গত 26 জুলাই এই মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলায় প্রদীপ গ্রেপ্তার থাকলেও তার স্ত্রী পলাতক আছেন। আসামি হাজির ছিল। আসামির পক্ষের বিজ্ঞ আইনজীবীরা এই মামলার অভিযোগ গঠনের বিষয়ের জন্য সময়ের আবেদন করেছে এবং তার জন্য জামিনের আবেদন করেছে। মাননীয় আদালতের ফাইন্ডিং ছিল, যেহেতু আসামির পক্ষ থেকে চার্জ গঠনের জন্য সময় আবেদন করা হয়েছে, আগামী ধার্য তারিখে চার্জ গঠন বিষয়ে শুনানি হবে এবং তার জামিনের আবেদনটা আগামী ধার্য তারিখে 1 তারিখে শুনানি হবে। উৎপাদন ব্যবহারে বিধিনিষেধ থাকলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে ওয়াক্সিমরফন ট্যাবলেট, অথচ মাদক হিসেবে তালিকাভুক্ত এই ব্যথানাশক ওষুধটি। বেচাকেনায় জড়িত দুজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে বেশি ঝুঁকছে। ক্যান্সার সহ নানা রোগে আক্রান্তদের তীব্র ব্যথা কমাতে ব্যবহার করা হয় অক্সিমরফন। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে লাইসেন্সধারীরাই বিক্রি করতে পারেন এই ওষুধ, অথচ তা বেচাকেনা চলছে খোলা বাজারে। এই ওষুধ নিয়ম ভেঙে বিক্রির দায়ে দুজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে, দীর্ঘদিন ধরেই চক্রটি চড়া দামে অক্সিমরফন বিক্রি করছিল। আর এতে ঝুঁকছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই স্টুডেন্টদের কাছে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম পেয়েছি আমরা সেখানে। এই দুঃখজনক হলো যে এখানে এই জিনিসগুলো বেশি চলে। জিনিসটা সহজলভ্য নয় এবং খোলা বাজারে নিষিদ্ধ, বিক্রি করা নিষিদ্ধ। তো নিষিদ্ধ জিনিস পেতে তারা বেশি খরচ করতে রাজি আছে। বিশেষজ্ঞরা বলছেন, মাদক হিসাবে এই ওষুধ ব্যবহারে মৃত্যু পর্যন্ত হতে পারে। একটা মাদকীয় ফ্লেভার বা তারা পায়, সেটা হচ্ছে ইউফোরিয়া বলা হয় ইংরেজিতে। বাংলায় যেটাকে আমরা বলি যে সে তার মধ্যে একটা ফুরফুরে ভাব কাজ করবে। দীর্ঘদিন যদি আপনি ওষুধ নেন, তার অনেকগুলি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার আমাদের যে শ্বাসনালী, এটা ডেস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। গোয়েন্দাদের জব্দ করা অক্সিমরফন নকল কিনা তা খতিয়ে দেখে এর বিপণনে জড়িতদের গ্রেপ্তারের তাগিদ ওষুধটির একমাত্র উৎপাদন প্রতিষ্ঠান জিসকা ফার্মার। এই যে ট্যাবলেটটা পাওয়া গেছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম ট্যাবলেটই 2 নম্বর, মানে এখানে 1 নম্বর ট্যাবলেটের সুযোগ নেই। এদিকে ওষুধ অপব্যবহারের কোনো প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ প্রাথমিক তালিকায় থাকা 500 জনকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। যাদের টিকা দেওয়ার রেজিস্ট্রেশনের সুযোগ নেই বা এনআইডি নেই, তাদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কার্যক্রমের আওতায় টিকা প্রাপ্তির ঘোষণায় উচ্ছ্বসিত এই জনগোষ্ঠী নিজ উদ্যোগেই ভ্যাকসিনের খবর প্রচার করেছেন তারা। প্রথম ধাপে 500 জনকে টিকার আওতায় আনা হলেও ধাপে ধাপে বাকিদেরও টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এতদিন অনেক ভয়ে ছিলাম, ভয় নিজে না, আমাদের চালানাতে আমাদের সার্কিট যতগুলো আছে সবাই ভয়ে ছিল। কিন্তু আমি আশাবাদী গভর্নমেন্ট এবং হচ্ছে যে সিভিল সার্জন অফিসারের কাছে যে আমাদেরকে যেন ভ্যাকসিনের পর একটা সার্টিফিকেট দেওয়া হয়। যে জনগোষ্ঠীটি সবসময় আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য আমরা একটি বিশেষ আয়োজন করছি। সিভিল সার্জন কার্যালয়ে আমরা তৃতীয় লিঙ্গের প্রায় 500 ব্যক্তিকে কোভিড-19 ভ্যাকসিনেশনের আওতায় আনবো।
আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। রিটন, নিঃসন্দেহে ভালো উদ্যোগ। যেটি জানতে চাই যে এই আজকে টিকার কর্মসূচি যে যারা 500 জন টিকা নেবেন তাদের বক্তব্য কি প্রত্যেককে জানতে চাই, এবং সেই সাথে যাদের এনআইডি নেই তাদের বিষয়টা আসলে কিভাবে দেখা হবে, কারণ এনআইডি ছাড়া তারা কি করে সার্টিফিকেট নেবেন পরে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম সিভিল সার্জনের যে কনফারেন্স রুম হচ্ছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য অর্থাৎ তৃতীয় লিঙ্গের অসংখ্য নারী পুরুষ এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি এখন থেকে প্রায় 45 মিনিট আগে এখানে আসলে আনুষ্ঠানিকভাবে তাদের যে টিকা কার্যক্রম সেটি শুরু করা হয়েছিল, এবং সেই টিকাটি নেওয়ার জন্য আসলে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে অসংখ্য তৃতীয় লিঙ্গের মানুষ এখানে হাজির হয়েছেন। আমরা আসলে যেটি গতকালকে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে মোট 500 জনকে আজকে দেওয়া হবে, আজকে তার আসলে একটি ব্যত্যয় ঘটেছে। আজকে আসলে তারা 350 জনকে তারা টিকাটি দিচ্ছেন, এবং তারা বলছেন যে এখন থেকে আসলে প্রতিটি ওয়ার্ড কার্যালয়কে তারা নির্দেশ দিয়ে দিয়েছেন, অর্থাৎ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে তৃতীয় লিঙ্গের যে সমস্ত মানুষ আছে সেগুলোকে যাতে তারা গেলেই তারা তাদের ন্যূনতম যে সমস্ত কাগজপত্র সেগুলো দেখালেই যাতে টিকা দেওয়া যায় সেই বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেই মোতাবেক এখন থেকে আসলে কাজ করবে। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত না একজন তৃতীয় লিঙ্গের মানুষও টিকার আওতায় না আসবে ততদিন পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। আমরা আসলে এখানে যারা বুথ কয়টি এখানে আছে, আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে, এবং দেখছি যে একেবারে গাদাগাদি পরিস্থিতি, লাইন এখানে মানা হচ্ছে না কেন? দেখুন, এটি একটি বদ্ধ ঘরের মধ্যে দেয়া হচ্ছে। আপনি জানেন যে আমরা আসলে টিকা করোনার ভ্যাকসিন যখন থেকে দেওয়া হচ্ছিল তখন দেখেছি মানে সাধারণ মানুষের মধ্যে আসলে এই ঝামেলাটা ছিল, অর্থাৎ সামাজিক দূরত্ব যেটি মেনটেন করার কথা ছিল সেটি সাধারণ মানুষই আসলে মানেননি। তৃতীয় লিঙ্গের যারা আছেন তারা আসলে কিছুটা পড়ালেখা থেকেও তারা পিছিয়ে আছে, সেই কারণে আসলে তাদেরকে কর্তৃপক্ষ নানাভাবে বোঝানোর চেষ্টা করছে সামাজিক দূরত্বটি বজায় রাখার জন্য, কিন্তু তাদের কাছে কোনোভাবে বাগে আনা যাচ্ছে না। তারা যেহেতু এই টিকা দেওয়াটাকে ভাগ্য মনে করছেন, সুতরাং তারা কোনোভাবেই চান না যে আজকে টিকা কার্যক্রম থেকে তারা কোনোভাবে বাদ পড়েন, এবং এই বিষয়টিকে মাথায় রেখে তারা আসলে এইখানে জড়ো হয়েছেন, টিকা দিচ্ছেন। আমরা সিভিল সার্জন কর্তৃপক্ষের যারা আছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে দেশের সব মানুষকে টিকার আওতায় আনায় সরকারের যে কমিটমেন্ট তারই একটি অংশ হিসেবে রিটন, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই যে চট্টগ্রামে কত সংখ্যক তৃতীয় লিঙ্গের মানুষ আছেন এবং পরবর্তী ধাপগুলো কি কি হতে পারে সেটি আপনি জানতে পেরেছেন কিনা, এবং সেই সাথে কি টিকা আসলে তারা পাচ্ছেন? দেখুন, আমরা কিছুক্ষণ আগে আসলে তৃতীয় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলছি বিষয়টি নিয়ে। তিনি বলছেন যে আসলে তিনি এবং যারা তৃতীয় লিঙ্গের লোকজনকে নিয়ে কাজ করে তারা যিনি বলছেন সেটি হচ্ছে তাদের কাছে ঠিক চট্টগ্রামে কত তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই, কিন্তু তারা বলছেন যে এই সংখ্যা আসলে 1000 ছাড়িয়ে গেছে, এবং সেটিকে মাথায় রেখে যারাই আসলে এখানে একটি বিষয় হচ্ছে তৃতীয় লিঙ্গের লোকজন আসলে সম্ভবত তারা দলবদ্ধভাবে বাস করে, কিন্তু যারা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে নগরী এবং নগরীর বাইরে প্রত্যন্ত এলাকায় আছেন তাদেরকে যাতে টিকার আওতায় আনা হয় সেই বিষয়টিকে মাথায় রেখে প্রতিটি ওয়ার্ড কার্যালয়কে তারা আসলে নির্দেশনা দিয়েছেন যাতে তারা তৃতীয় লিঙ্গের কেউ সেখানে গেলেই তারা কাঙ্ক্ষিত টিকাটি পেতে পারেন। এই হচ্ছে আপাতত আজকের যে তৃতীয় লিঙ্গের লোকজনের টিকা দেওয়ার কার্যক্রম তার এই মুহূর্তকার পরিস্থিতি। আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় ওষুধে 4 গুণ আর পরীক্ষা নিরীক্ষায় খরচ 13 গুণ বেশি। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষকরা বলছেন বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসা নিতে গিয়ে আর্থিক বিপর্যয়ে পড়েছেন 58% রোগী। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15 লাখের বেশি মানুষের। এর মধ্যে 15% রোগীকে চিকিৎসা নিতে হয়েছে হাসপাতালে, 60% রোগীর চিকিৎসা নিয়েছেন সরকারি হাসপাতালে আর 40% বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা বলছে সরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় রোগী প্রতি ব্যয় 1,34,000 টাকা, এর মধ্যে রোগীকে বহন করতে হয়েছে 6,000 টাকা। আর বেসরকারি হাসপাতালে রোগী প্রতি খরচ 2,42,000 টাকা, যার পুরোটাই দিতে হয়েছে রোগীকে। অর্থাৎ সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে রোগীর ব্যয় 38 গুণ। সরকারি হাসপাতালে রোগী প্রতি ওষুধের খরচ 17,000 টাকা, বেসরকারিতে তা 65,000। মাত্র 3,000 টাকায় সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা হলেও বেসরকারিতে এই খরচ 41,000 টাকা। প্রাইভেট হসপিটালের যে
অতিরিক্ত দাম যে চার্জ করার যে বিষয়টা আছে সেই প্রবণতা থেকে কিন্তু রক্ষা করার জন্য, আমাদের মানুষদের রক্ষা করার জন্য হসপিটালগুলোকে কিন্তু আমাদের মনিটরিং এবং আমাদের যে মনিটরিং মেকানিজমের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। সরকারি হাসপাতালের আইসিইউতে রোগী প্রতি ব্যয় 4,41,000 টাকা, যার মধ্যে 4,08,000 টাকা বহন করেছে সরকার। বেসরকারি হাসপাতালের আইসিইউতে ব্যয় 5,90,000 টাকা, যার পুরোটাই দিতে হয়েছে রোগীকে। যেই হারে সরকারি হাসপাতালে সরকার ব্যয় করছে, ঠিক একই হারে বেসরকারি হাসপাতালকে সেই টাকাটা বা সেই বিলটা সরকার কিন্তু ব্যয় করতে পারে বা প্রদান করতে পারে। তাতে কিন্তু যে মানুষজনের যে নিজ পকেট থেকে ব্যয় সেটা হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবার করোনা চিকিৎসায় যে ভ্যাকসিনে টেস্টে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। যদি আরো আমরা ইমপ্রুভ করতে চাই, ফান্ডিং বাড়ালেই হবে তা না, আমাদের কোয়ালিটিও বাড়াইতে হবে। কোয়ান্টিটি শুধু না, কোয়ালিটি বাড়াইতে হবে। চিকিৎসার টাকা জোগাতে গিয়ে দেশে প্রতি বছর দারিদ্র্যের কবলে পড়ে ৮৬ লাখ মানুষ। করোনায় বেড়েছে এই সংখ্যা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইফটিজিংকে কেন্দ্র করে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। আহত 4 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, মেডিকেল কলেজের মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলেন। রোববার মাঠের পাশ দিয়ে মেডিকেল ছাত্রীরা যাওয়ার সময় তাদের উত্ত্যক্ত করেন কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে এর জেরে শুরু হয় সংঘর্ষ। রোববার রাত 9টা থেকে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ন্যূনতম 10 MBPS থেকে বাড়িয়ে 30 MBPS করার সিদ্ধান্ত নিচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। তারা বলছে, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবার মান বজায় রাখতে এই সিদ্ধান্ত। তবে গতির চেয়ে ব্রডব্যান্ড সেবার আওতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। 2018 সালের শেষের দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বেঁধে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। সে সময় ব্রডব্যান্ডের গতি নির্ধারণ করা হয় ন্যূনতম 10 MBPS, যা এখনও বহাল রয়েছে। এবার ব্রডব্যান্ডের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। BTRC জানায়, পর্যায়ক্রমে গতি বাড়ানো হবে। চলতি বছর 20 MBPS এবং 2023 সালে 30 MBPS-এ উন্নীত করা হবে। প্রত্যন্ত অঞ্চলে সেবার মান বজায় রাখতে এই সিদ্ধান্ত, বলছে BTRC। তৃণমূল পর্যায়ে সেখানেও আমরা দেখছি যে এখানে স্পিডের বিষয়টা অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে। এখন যখন আমরা তাকে MNO-কে ধরতে যাই, তখন তা বলে 10 MB আমরা তো স্ট্যান্ডার্ড মেনটেন করছি। বাস্তবে 10 MBPS স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করতে পারছি না। ফলে বাধ্য আমাকে 30 MBPS-এর বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। BTRC-র হিসাব অনুযায়ী দেশে ব্রডব্যান্ড গ্রাহক 1 কোটির বেশি। সেই হিসেবে দেশের মোট জনসংখ্যার 6 ভাগ ব্রডব্যান্ড ব্যবহার করছে। তবে ব্রডব্যান্ড সেবার বাইরে এখনও অনেক গ্রাম। ওয়াইফাই কানেকশন না থাকার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন ঝামেলা হয় আর কি, আমাদের সুবিধা পাই না কাজ করে। মডেমের মাধ্যমে আমরা কাজগুলো ডেলিভারি দিতে অনেক সময় লাগে। নেট সমস্যা আমাদের এখানে, ওয়াইফাই হলে খুব ভালো হতো। যে কারণে গতি বাড়ানো নয়, সবার কাছে সেবা পৌঁছানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 2 MBPS ব্রডব্যান্ডই পাওয়া যাচ্ছে না বা 10 MBPS ব্রডব্যান্ডই পাওয়া যাচ্ছে না, সেখানে যদি বলা যায় তোমাদেরকে 30 MBPS দিতে হবে, সেটা কিন্তু আবার এক ধরনের প্রেশার। সরকার সহায়তা করে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে অবকাঠামো নির্মাণে, সেক্ষেত্রে হয়তো ব্রডব্যান্ড আরও দ্রুত আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। নির্ধারিত গতি অনুযায়ী গ্রাহক ব্রডব্যান্ড সেবা পাচ্ছে কিনা সে বিষয়ে নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আদায় হয়েছে 61 কোটি টাকা, যা গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ এবং 2 দশকের সর্বোচ্চ আদায়ের রেকর্ড। বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং আমদানি রপ্তানি পণ্যের পরিধি বাড়ায় এই অর্জন, বলছেন বন্দর কর্তৃপক্ষ। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর। একসময় শুধু পাথর আমদানি নির্ভর ছিল এই বন্দরটি। সুযোগ সুবিধা বৃদ্ধির কারণে এখন ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি রপ্তানির পরিধি বেড়েছে। বাংলাবান্ধা পোর্ট একটি সময়ে পাথরের ইম্পোর্ট পোর্ট হিসাবে পরিচিতি ছিল এবং সেই হিসাবে বিভিন্ন অর্থ বছরের বিগত দিনগুলোতে ওইভাবেই আমাদের ট্যাক্স আদায় হয়েছে। 2020-21 অর্থ বছরে বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয় 33 কোটি টাকা, তবে আদায় হয়েছে 61 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 28 কোটি টাকা বেশি।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বন্দর চালু রাখায় বেড়েছে রাজস্ব, যা বন্দর প্রতিষ্ঠার পর রেকর্ড বলছেন কর্মকর্তারা। লক্ষ্যমাত্রার তুলনায় 28 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। 2021-22 অর্থ বছরের লক্ষ্যমাত্রা 46 কোটি টাকা। ইনশাল্লাহ এবারও আমরা গতবারের মতো রাজস্ব আদায়ে সফলতা অর্জন করব। এই পোর্টের সঙ্গে যত এজেন্সি রয়েছেন তাদেরটা আমরা সকলেই একসাথে কাজ করছি। অবস্থানগত কারণে 4 দেশের মিলনস্থলে পরিণত হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বেড়েছে পর্যটক যাতায়াত। বন্দরটির উন্নয়নে আরও উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই বাংলাবান্ধা স্থলবন্দরের উন্নয়নের জন্য ইতিমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ কাছে একটা প্রস্তাব আছে, সেটি বিবেচনা করছে। আমরা আশা করি এই বন্দর দিয়ে আমাদের সর্বোচ্চ আমদানি রপ্তানি ঘটবে। 1997 সালে প্রতিষ্ঠা হলেও এই বন্দরে আমদানি রপ্তানি শুরু হয় 2011 সালে। সুযোগ সুবিধা বাড়ানো হলে বন্দরের রাজস্ব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাজারে সব জিনিসপত্রের দামই চড়া, তাই কিছুটা কম দামে সয়াবিন তেল, ডাল, চিনি কিনতে শেষ ভরসা টিসিবি ট্রাক। কিন্তু সেখানেও রয়েছে নানা সংকট। পণ্য পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। তারপরও শীঘ্রই পণ্য সরবরাহ বাড়াবে না টিসিবি। রাজধানীর ফার্মগেটে প্রথমবার টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে এসেছেন স্কুল শিক্ষিকা সেলিন রোজারিও। বাজারে দাম বেশি, তাই এখানে এসেছেন। এর আগে 2 দিন এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন। আমি একজন স্কুল টিচার, এখন স্কুলেরও অবস্থা খারাপ, তাই ভাবলাম এখান থেকে নিলে দোকানে থেকে তো কিছুটা সেভ হবে। আমি আরো 2-1 দিন আসছি, কিন্তু আমি সিরিয়ালেই ঢুকতে পারি না। টিসিবি ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাচ্ছে 110 টাকায়, ডালের কেজি 60 টাকা, চিনি 55 আর পেঁয়াজ মিলছে 30 টাকা কেজি দরে। সম্প্রতি টিসিবি পণ্যের কিছুটা দাম বাড়ালেও সকাল থেকে ভিড় করেন ক্রেতারা। বাজারে অনেক উগ্রগতির, বাজারটা সরকার নিয়ন্ত্রণ করলে আমাদের জন্য অনেক ভালো হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখে জনগণের স্বার্থ তো দেখা যায় না। আমরা কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি যাতে মানুষ যারা একটু সীমাবদ্ধতার মধ্যে আছে তারা যাতে এই ভর্তুকি মূল্যের পণ্যটা পায় এবং তারা যাতে একটু সাশ্রয়ী হয়। ব্যাপক চাহিদা থাকলেও আপাতত পণ্য সরবরাহ বাড়াবে না টিসিবি। সংস্থাটি জানায় রোজার চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের বিক্রি বাড়ানোর আর কোনো পরিকল্পনা নাই, কারণ সামনে রমজান এবং রমজানের প্রিপারেশনটা চলছে। রমজানের জন্য পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তি সংক্রান্ত কার্যক্রম চলছে বিধায়ী আপাতত আর এক্সেস কোনো বিক্রি করে। তবে আমরা এই বিক্রির কার্যক্রমটাকেই নিয়মিত কন্টিনিউয়াসলি, অর্থাৎ মাসের শেষে হয়তো 2-4 দিন বিরতি দিয়ে আবার পরের মাসে শুরু করব। বর্তমানে রাজধানীতে 60টি সহ সারা দেশে 450 ট্রাকে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ইউরোপের বিভিন্ন দেশে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের সহিংসতা ফের বাড়ছে সংক্রমণ। বিশ্বে করোনায় একদিনে 4106 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,85,000-এর বেশি রোগী। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,67,000। এ পর্যন্ত আক্রান্ত 25,78,00,000-এর বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 1,252 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। এছাড়া সর্বোচ্চ 40,000 শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এদিকে ইউক্রেনে জোরদার করা হয়েছে টিকা কার্যক্রম। দেশটিতে এখনো পর্যন্ত 21% নাগরিক টিকার আওতায় এসেছে। এদিকে টানা 44 দিন ধরে ভারতে প্রতিদিন 20,000-এর কম রোগী শনাক্ত হয়েছে। ডিসেম্বরের মধ্যে 5 থেকে 11 বছর বয়সী 50% শিশুকে টিকার 2 ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। 1 ডিসেম্বর থেকে 2 ডোজ টিকাপ্রাপ্ত পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার। করোনার বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ দিনে দিনে সহিংসতায় রূপ নিচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া অসংখ্য মানুষ নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ইউরোপে করোনার সংক্রমণ দ্রুত বাড়লেও কোনো ধরনের বিধিনিষেধ মানতে চাচ্ছে না নাগরিকরা। মহাদেশটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও তা ধীরে ধীরে রূপ নিচ্ছে সহিংসতায়। বেলজিয়ামের ব্রাসেলসে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেন অন্তত 10,000 মানুষ।
বিক্ষোভ দমনে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা কর্মীরা। এর উত্তরে বিক্ষোভকারীরা আতশবাজি পোড়ায় ও অগ্নিসংযোগ করে। এদিকে বিধিনিষেধের বিরুদ্ধে ইউরোপের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে অস্ট্রিয়ায়। অন্তত 40,000 লোক ভিয়েনায় এই বিক্ষোভে অংশ নেয়। এরই মধ্যে অস্ট্রিয়ায় শুরু হয়েছে দেশব্যাপী লকডাউন। অন্যদিকে নেদারল্যান্ডসে সহিংসতার পর হেগ সহ বিভিন্ন শহর থেকে 30 জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এই পরিস্থিতিতে জার্মান সীমান্তের কাছে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ফ্রান্সে ক্যারিবিয়ান দ্বীপ গুয়াদেলুপে কারফিউ অমান্য করে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এর ফলে দেশটির সরকার সেখানে বাড়তি নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছে। এছাড়া ক্রোয়েশিয়ায় সরকারের করোনার নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেছে অন্তত 15,000 নাগরিক। বিক্ষোভ চলছে ইতালিতেও। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। এখনো পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 41 রান। টস জিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন নাজমুল শান্ত। টপ অর্ডারের সুযোগ পেয়ে দারুণ শুরু করেন শামীম হোসেন, কিন্তু ওসমান কাদিরের শিকার হয়ে থামেন 22 রানে। ঘুরে দাঁড়াতে একাদশে 3টি পরিবর্তন এনেছে টাইগার ম্যানেজমেন্ট। টানা 2 ম্যাচে ব্যর্থতায় বাদ পড়েছেন সাইফ হাসান। ইনজুরির কারণে নেই মুস্তাফিজুর এবং শরীফুল। ফিরেছেন নাসুম আহমেদ এবং শামীম হোসেন। অভিষেক হয়েছে শহীদুল ইসলাম। এ নিয়ে আরো জানাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, টানা তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ আজ, এবং আজ তো শুরুটা একটু অন্যদিনের চেয়ে একটু ভালো মনে হচ্ছে। অর্থাৎ হোয়াইট ওয়াশের যে বদনাম আমরা আসলে থেকে বেরোতে যাচ্ছি, সেটি কি আজকে সম্ভব হবে কিনা, কি মনে হচ্ছে আপনার? দেখুন, শুরুটা বাংলাদেশ যেমনই হোক, আমরা আসলে দেখি বাংলাদেশের গত কয়েক দিনের বা এই মাসটা যদি আপনি ধরেন বা এই বছরটা যদি ধরেন, সেখানে দেখবেন যে বাংলাদেশ দল শুরু যেমনই করুক, শুরু খুব ভালো হোক বা খারাপ হোক, বাংলাদেশ একটা জায়গায় আটকে যাচ্ছে। সেটা হচ্ছে 110 থেকে 120 বা 130 রান করছে। যেভাবেই শুরু হোক, খুব ভালো শুরু হোক, খুব খারাপ শুরু হোক, এই রানটাই হচ্ছে। তো আজকেও এখন শুরুটা ভালো হয়েছে। আপনি বলতে পারেন যে আজকে হয়তো অনেক রান হবে। আসলে সেই আশাটা করা বা সেই স্বপ্ন দেখা, কিন্তু আমি যেই পরিসংখ্যান বললাম বা যা তথ্য দিলাম, সেটা আসলে ভয় ধরায়। আপনি দেখেন শুরুটা ভালো হওয়ার পর 2 উইকেট গেছে এবং পাকিস্তান কিন্তু ভালোভাবে ঘুরে দাঁড়ায়। তো সবকিছু মিলিয়ে আপনি বলছেন টস জিতে ব্যাটিং নিয়েছে, এটাও একটা প্রশ্ন থেকে যায়। প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিচ্ছে। অন্যদিকে এটাও জানার নিশ্চিত যে জানে বাংলাদেশ দল যে পাকিস্তান দল অনেক ভালো চেস করে। যে দলটা এসেছে বাংলাদেশে বা খেলতে, পাকিস্তান যদি দেখি যে ওয়ার্ল্ড কাপেও কিন্তু চেস করে বড় ম্যাচগুলো জিতেছে। সেই ক্ষেত্রে তাদের বিপক্ষে কেন টস জিতে বারবার ব্যাটিং নিবে, এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ দলও কিন্তু যে প্রথমে ব্যাট করে খুব ভালো ম্যাচ জয় পায়, সেটা কিন্তু নয়। এবং মিরপুরের সারফেস বলে যে এখানে আপনি যদি প্রথমে ফিল্ডিং করেন, সেটা কিন্তু লাভ দেয় বা আপনার চেস করা ইজি হয়। সবকিছু মিলে বড় একটা প্রশ্ন থেকে যায়। তারপরে বাংলাদেশ দল যে শুরু করেছে, যদি 140 রান করে বাংলাদেশ দল, তাহলে হয়তো বা একটা ফাইটিং অস্তিত্ব রক্ষার যে লড়াই আজকে আসলে বাংলাদেশের, সেক্ষেত্রে যে একাদশ 3টি পরিবর্তন আনা হয়েছে, কি মনে হচ্ছে যে শেষ মুহূর্তে যে দুজনকে ডাকা হলো তারাও আজকে খেলছেন না, সব মিলে স্কোয়াড নিয়ে নির্বাচকরা কি একটু এলোমেলো আচরণ করছেন কি? অবশ্যই আপনি বলতে পারেন যে এটা এলোমেলো একটা সিদ্ধান্ত। এটা আসলে হয়ে আসছে বাংলাদেশ এই স্কোয়াডের সাথে। বা আপনি দেখেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ড কাপ, তারপরে এই সিরিজটাতেও আমরা দেখেছি এরকম বেশ কিছু সিদ্ধান্ত। আপনি দেখেন 2জনকে আনা হয়েছে, ইমনকে নেওয়া হয়েছে, রাব্বিকে নেওয়া হয়েছে, বাট একাদশে রাখা হলো না। তাহলে তাদেরকে কেন আনা হলো, এটার বড় প্রশ্ন। এবং তাদের কিন্তু এনসিএল খেলা ছিল, তাদের যদি নিয়ে আসা না হতো, তারা একটা ম্যাচ খেলতে পারতো, 4 দিনের একটা ম্যাচে এক্সপিরিয়েন্স নেওয়া। তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ম্যাচ খেলানো হলো না, তাদেরকে বসে রাখা হচ্ছে এবং ওইদিকে ম্যাচটাও মিস করলো। অন্যদিকে জানতে চাই আপনার কাছ থেকে, মিরপুরে পাকিস্তানের পতাকা ইস্যুতে আজ মানববন্ধন হয়েছে, সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। অবশ্যই আমরা যদি দেখি প্রথম ম্যাচের আগ থেকে কিন্তু এই পতাকা নিয়ে অনেক কথা হচ্ছে। যে পতাকা বিশেষ করে বাংলাদেশি অনেকেই আছেন, বাংলাদেশের নাগরিক হয়েও পাকিস্তানের পতাকা নিয়ে আসছিল এবং অনেক কথা হয়েছে, মন্ত্রী পর্যায়ে থেকে কথা বলা হয়েছে। এরপরে আজকে তেমন কেউ আসেননি যারা বাংলাদেশি, যারা পতাকা নিয়ে এসেছে বা জার্সি পরে এসেছে, তেমন কেউ নেই। তবে পাকিস্তানের সমর্থকরা আছেন যারা
পাকিস্তানের নাগরিক হয়ে এখানে এসেছেন, তারা খেলা দেখছেন এবং অনেকেই প্রোটেস্ট করেছেন। এখানে মিছিল হয়েছে, এখানে দলীয় কিছু মিছিল হয়েছে, সাথে অনেক সংগঠক তরুণরা এসেছেন যে আসলে কোনো পাকিস্তানি নিশ্চয়ই মাঝের আসলে এরা কারা সেটিও জানবার বিষয় রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। ঠিক 1 বছর পর কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ 2022। করোনার মাঝেই তুলনামূলক ছোট পরিসরে হয়ে গেল বিগেস্ট শো অন আর্থের কাউন্টডাউন। এতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম। শুরু হয়ে গেল 365 দিনের কাউন্টডাউন। রীতি ভেঙে কাতার বিশ্বকাপ হবে 2022 সালের নভেম্বর-ডিসেম্বরে। যদিও অতীতের বিশ্বকাপগুলো জুন-জুলাই দেখেছে সবাই। ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 22তম আসরকে রঙিন করতে কাতারের দোহায় ছিল ক্ষণ গণনার অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্যমণি হয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম। তাদের উপস্থিতিতে ট্রফি নিয়ে মঞ্চে আসেন ফ্রান্সের সাবেক তারকা মার্সেল ডেসাইলি। কয়েক দশক ধরে আমি ফুটবলের বিভিন্ন আসরের সাথে জড়িত, তবে এখানে যা দেখছি তা আগে কখনো দেখিনি। স্টেডিয়াম থেকে শুরু করে সবকিছুই প্রস্তুত, ম্যাচের ভেন্যুগুলো চমৎকার, দারুণ একটা বিশ্বকাপের অপেক্ষায় দর্শকরা। অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। ইতিহাসের সেরা বিশ্বকাপ দেখার অপেক্ষায় কাটবে সামনের একটি বছর। আমার দেশ ডেনমার্ক কোয়ালিফাই করেছে, এজন্য আমি বেশি খুশি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ শুরুর অপেক্ষায় আছি। থাকার জন্য বিরতিহীন সংবাদ দুপুরের সব আয়োজন আজ পর্যন্ত। আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।